বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনিও এই কারাকক্ষে বন্দী ছিলেন এক সময়। হয়ে যাক তার সাথে একটা সেলফি। এই আলিপুর জেলখানাতে ব্রিটিশ বিরোধী আন্দোলনকারীদের এইভাবে কারারুদ্ধ করে রাখা হতো। কি নিদারুণ কষ্টে কাটতো তাদের জীবন, তার একটা ঝলক দেখেন। এই যে জানালার ভেতর দিয়ে দেখাচ্ছি, ভেতরে ঢোকা এলাও না। কি নিদারুণ কষ্টে থাকতে হতো তাদের, কি জানি তাদের ভয়ঙ্কর ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? চলে আসলাম আলিপুর জেলখানায়। হ্যাঁ, আলিপুর জেল মিউজিয়াম, যেটা এখন 2019 সালের পর থেকে কফি হাউস দেখা যাচ্ছে। এই আলিপুর জেলটাকে, যেটা কিনা ব্রিটিশদের সময় তৈরি করা হয়েছিল, তো সেই সময়কার যে ঐতিহাসিক একটা জেলখানা পরবর্তীতে মিউজিয়াম আকারে দেখানো হয়, ঐতিহাসিক কারাকক্ষ। আমার ফার্স্ট পর্ব আপনারা হয়তো দেখেছেন, যদি না দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলে যে দেখে নিতে পারেন। আমি প্রথম পর্ব করে রেখেছি অলরেডি, এটা দ্বিতীয় পর্ব। এই কারাকক্ষে আসলাম, এখানে দেখি ভেতরে যে দেখব এই কারাকক্ষে প্রত্যেকটা, এই আলিপুর জেলখানা পুরো এরিয়াটাই পুরোটাই জেলখানা। এবং এখানে যে কোনো যারা আর অন্যায় করতো বা খারাপ কাজ করতো তাদের তো জেলে ভরা হতোই, তাছাড়া ব্রিটিশ বিরোধী আন্দোলনকারীদেরও এই জেলে ভরে রাখা হতো, তাদের নিদারুণ কষ্ট দেওয়া হতো। এই যেহেতু এটা জেল মিউজিয়াম হয়ে গেছে, জনসাধারণের জন্য প্রবেশাধিকার দেওয়া হয় টিকিটের বিনিময়ে, আপনার 20 টাকা বা 10 টাকা টিকিট, আমার মনে নাই। আর সোমবারে সম্ভবত বন্ধ থাকে, আর তাছাড়া প্রত্যেক দিনই খোলা থাকে। এবং দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা বা 7টা পর্যন্ত খোলা থাকে। চলে আসলাম, দেখেন একটা ব্রিটিশ সোলজার দাঁড়িয়ে আছে, পাশে হচ্ছে চুল কাটতেছে একজন, এবং চুলও কাটতো নিজেরাই আর কি। তো এইভাবে আর কি জেলখানাতে বন্দীদের বন্দি দশাটা দেখানোর জন্য আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন একজন দাঁড়িয়ে আছে জেলখানার মাঝখানে, সে উকি দিয়ে তাকেই দেখাচ্ছি। এটা সবগুলাই আর কি মূর্তি মতো বানায় রাখা হয়েছে। আর বিভিন্ন জেলে ভিআইপি জেলগুলাতে ভিআইপি পার্সনদের রাখা হতো, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পর্যন্ত এই সেল কক্ষে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। দেখেন, আমি ভেতরে একটু দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের। কি নিদারুণ কষ্টে তাদেরকে জীবন কাটাইতে হতো, এবং তাদের উপর প্রচন্ড প্রহার করা হতো, ইচ্ছামতো নির্যাতন করতো এই ব্রিটিশ রুলাররা। তাদের তো সাম্রাজ্য গেছে, কিন্তু রেখে গেছে কিছু স্মৃতি, আর এই স্মৃতিগুলা নিয়েই আমরা আজকের ভিডিওটা বানাচ্ছি। দেখেন, একজনকে চাবুক মারতেছে এভাবে হাত বেঁধে, তেমন একটা মূর্তি রাখা হয়েছে। কতটা কষ্টের, বিশাল একটা এরিয়া এটা। আর এই আলিপুর জেলখানাটা প্রায় 160 বছর বা তারও ঊর্ধ্বে তৈরি করা হয়েছিল। খুব সুন্দর মা দুর্গার প্রতিমা রাখা হয়েছে এখানে। ও আপনাদের প্রত্যেকটা সেল দেখাই দেয়া লাগবে না, ওখানে একটা ম্যাপ আছে, ঢুকেই দেখতে পারবেন একটা ম্যাপ। আমার প্রথম পর্ব যারা দেখেননি তাদের বলে রাখতেছি, ম্যাপটা দেখে আপনারা বিভিন্ন জায়গায় যাইতে পারবেন এবং সব জায়গায় ঘুরতে পারবেন এবং ঘুরে ঘুরে দেখতে পারবেন প্রত্যেকটা দৃশ্য। এখানে অনেক মুদ্রা রাখা হয়েছে। মুদ্রা বলতে হচ্ছে তৎকালীন যে মুদ্রাগুলো ব্যবহার করা হইতো, সেই মুদ্রাগুলারই রেপ্লিকা এখানে বানায় রাখা হয়েছে। আমি তো একটাও চিনি না, 1 2 3 4 মানে 1 পয়সা 2 পয়সা বা এই ধরনের 1 টাকা 2 টাকার যেসব মুদ্রাগুলা, সেই মুদ্রাগুলার খুব সুন্দর আকারে চেনাই দেওয়া হয়েছে। যেহেতু এটা মিউজিয়াম করে দেওয়া হয়েছে, তার জন্যে এই জিনিসগুলো আমাদের কাছে ইতিহাসটা জানতে বেশ সহজ হচ্ছে। ব্রিটিশরা সারা পৃথিবী শাসন করত, আর ইন্ডিয়া বা তৎকালীন ভারতীয় উপমহাদেশ, ওয়াও, 1861 সাল থেকে 2011 সাল পর্যন্ত এই কয়েনটা চলতো আর কি, সম্ভবত, আমি যতদূর এখানে দেখতে পাচ্ছি। তো তাদের যে নিদারুণ যন্ত্রণা, নিদারুণ কষ্ট আমাদের সহ্য করে এই ভারতকে স্বাধীন করতে হয়েছে, যেহেতু এটা মিউজিয়াম আকারে করে দেওয়া হয়েছে, তার জন্যই আমরা এখন আমাদের চোখে এখন প্রস্ফুটিত। এবং তবে একটা কথা বলতেই হয় যে হয়তো তখন জেলের পরিবেশ কেমন ছিল জানি না, তবে এখন দেখে খুব ভালো লাগতেছে। হয়তো পরবর্তীতে অ্যারেঞ্জ করা হয়েছে, যেহেতু মিউজিয়াম আকারে করা হয়েছে, সবাই দর্শনার্থীরা ঢুকবে, দেখবে,
এখানে নারী প্রতিবাদ দেখা যাচ্ছে। এই যে নারী প্রতিবাদের সামনে আমি দাঁড়ায় আছি। বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখতেছি, আর সত্যি বলতে খুবই ভালো লেগেছে আমার ঘুরে। যারা একটু সময় বের করতে পারেন, চাকরি বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য যে যার কর্মক্ষেত্র থেকে যদি একটু সময় বের করতে পারেন, তাহলে ঘোরার জন্যে চলে আসতে পারেন এই আলিপুর জেল মিউজিয়ামে। এটা কলকাতার মধ্যেই অবস্থিত। আর বাংলাদেশ থেকে যারা আসতেছেন, অবশ্যই বাংলাদেশ থেকে যারা আসবেন, আমি যেমন ঢাকা থেকে আসছি, এসে ওয়াও, একটা বিল্ডিং এর সাথে আর একটা বিল্ডিং মানে অ্যাটাচড করে দেওয়া হয়েছে এই ব্রিজটার মাধ্যমে। তো যারা বাংলাদেশ থেকে আসতেছেন তারা অবশ্যই একটু সময় পেলে ঘুরে যাইতে পারেন এই আলিপুর মিউজিয়ামটাতে। এটা খুব কাছাকাছি, একেবারে কলকাতার ভেতরেই। একটু যে কোনো একজনের কাছে শুনে দেখবেন কিভাবে আসবো না আসবো, বা গুগল ম্যাপ তো আছে আপনাদের কাছে। রুম নাম্বার 102। এখানে বিভিন্ন মানুষের দেখি ফটো ফ্রেম আকারে বাধাই করে রাখা হয়েছে। ভেতরে গার্ডও আছে, সব জায়গায় ঘুরাই দেখানোর জন্য। অবশ্য গাইড এখানে নাই। ওই সময় সম্ভবত এই পিস্তল বা এই ধরনের পিস্তলের চলন ছিল। কি লেখা আছে? হসপিটাল বিল্ডিং এক্সিবিশন। ও, সম্ভবত এটা হসপিটালের বিল্ডিং, মানে জেলখানার মধ্যেই। দেখেন অনেক সুন্দর। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এইসবের জিনিস দেখে যেহেতু সেলফি তো নিতে হয়, আমার মতো বড়, বিশাল বড় একটা পিস্তল, রেপ্লিকা আর কি। দেখি উপরের দিকে যাইতে হবে, দোতলায় উঠা সিঁড়ি, খুব সুন্দর সিঁড়ি রাখা হয়েছে। উপরে চলে আসলাম ঘুরতে। ওয়াও, নেতাজি সুভাষচন্দ্র বোস, কে না তাকে চেনে। বাংলার গর্ব, পুরো ভারতীয়দের গর্ব। এইটা হচ্ছে জওহরলাল নেহেরু। ইনি হচ্ছে দীনেশ গুপ্তা, হয়তো ফ্রিডম ফাইটার হবে। পজ করে পড়ে নিতে পারেন আর কি। উপরে উঠতেছি আর প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা মহৎ ব্যক্তিদের জাস্ট ফটো ফ্রেমে দেখাচ্ছি আর কি। ইনি হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গে বিশাল বিখ্যাত, এবং উনি একসময় পশ্চিমবঙ্গের মেয়র এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পর্যন্ত উনি নির্বাচিত হন। ওনার তো বিশাল, বাংলাদেশে এবং কলকাতায় বিশাল পপুলারিটি ওনার। এই যে উপরতলায় চলে আসলাম, রুম নাম্বার 205। এই দেখি রুমটাতে ঢুকে, ওয়াও, বিশাল একটা ইতিহাস লেখা আছে। কোন সময়কার কি হয়েছিল, কখন কি হয়েছিল, যেহেতু সাধারণ দর্শনার্থীদের দেখাইতে হবে, তারই একটা বর্ণনা আকারে দেওয়া হয়েছে। তখনকার ইতিহাসটা তখন দেখতে কেমন ছিল, মোটামুটি একটা ধারণা পাবেন এই ফটোগুলো দেখলে। তাদের চলাচল, তাদের উপর নির্যাতন, তাদের কর্মকীর্তি, এই সবগুলোই এখানে দেওয়া আছে আর কি, লিখে দেওয়া আছে। পজ করে আপনারা পড়ে নিতে পারেন। রুমটা থেকে বের হয়ে যায়, আর দরজাগুলাও মোটামুটি কাচের তৈরি আর কি। এইটা একটা সেল দেখা যাচ্ছে। ইংরেজদের একটা কথা ছিল, ব্রিটিশ সূর্য নাকি কখনো অস্ত যাবে না। দেখো এখন অস্ত যায় কিনা। ভারতীয় উপমহাদেশ কত আগায় গেছে, যদিও ইংল্যান্ডও অনেক আগায় গেছে, তবে এখন ভারতের অর্থনীতি তো বিশাল একটা অর্থনীতি নিয়ে দাঁড়ায় আছে, এবং তার সাথে এই ফেলে আসা ইতিহাসটা কথা বলতেছে। শ্রী অরবিন্দ ঘোষ, ট্রিবিউট টু শ্রী অরবিন্দ ঘোষ। এইটা একটা রুম দেখতেছি, কিপ সাইলেন্স, মানে নীরবতা বজায় রাখতে হবে আর কি। আমি যেহেতু দুপুরের টাইমে আসছি, লোকজন খুব কম পেলাম, এবং রেগুলার ডেতে আসছি। একটা জিনিস খুব ভালো লাগছে, এই যে মহৎ ব্যক্তিদের সামনে ফুলের একটা পাত্রে ফুল দিয়ে, জল এবং ফুল দিয়ে রাখা হয়েছে, মানে শ্রদ্ধার্ঘ আর কি। ওয়াও, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই তো এখানে দেখা যাচ্ছে ওনার সম্পর্কে কিছু লেখা আছে এখানে। উনি কিন্তু নোবেল লরেট, মানে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। স্বামী বিবেকানন্দ, এই যে এক্সপিরিয়েন্স ইন জেল, উনিও কি জেলে ছিলেন কি জানি। এটা বিস্তারিত পড়লেই বুঝতে পারবেন আপনারা। ভিডিওটা পজ করে পড়ে নিয়েন আপনারা কষ্ট করে।
তবে একটা জিনিস বুঝলাম, এরা কিছুটা মডার্নাইজ করছে। মিউজিয়াম আকারে যেহেতু দেখাতে হবে, দর্শনার্থী টানতে হবে, বিভিন্ন দর্শনার্থী আসবে, তারা টাকা পয়সা দিয়ে ঢুকবে এবং কি কি দেখবে জেলের ভিতরে এসে, তার জন্যেই হয়তো কিছুটা অ্যারেঞ্জমেন্ট বা অনেক অ্যারেঞ্জমেন্ট করে রাখা হয়েছে। একজন গার্ড দাঁড়ায় আছে, যদিও গার্ডের রেপ্লিকা, এটা অরিজিনাল গার্ড না। এটা ভারতের মুক্তি সংগ্রামের বিশেষ ব্যক্তিদের মনে হয় কোনো একটা স্মৃতি বা কোনো একটা ইতিহাস তুলে ধরা হয়েছে এই রুমে। ভেতরে যেয়ে দেখি, ওরে বাবা, দরজার পরে আবার আর একটা লোহার দরজাও আছে, মানে বিশাল বড় একটা গার্ড বলা যায়। দরজা ভেঙে বা বের হওয়া খুবই মুশকিল। আর আগের পর্বে আমি অবশ্য দেখিয়েছিলাম যে যারা জেলে বন্দি আছে তারা কোনোভাবেই এখান থেকে পালাইতে পারবে না, এবং তারা বাইরে থেকে কোনোভাবেই যে গেটের যে শিকল বা গেটের যে লক সেটা খুলতে পারবে না। এটা কি অর্জুনের তীর? কার দিকে মুখ করা আছে? ও, মনে আছে সাধারণ মানুষের সাথে যুদ্ধ হচ্ছে ব্রিটিশদের। মনে হয় এমনই একটা দৃশ্য এখানে ধারণ করার চেষ্টা করা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি দেখলাম, রাজা রামমোহন রায়, হ্যাঁ, এনাদের মূর্তি বানায় রাখা হয়েছে আর কি। বেশ কয়েকটা করে দরজা, তবে সব দরজা দিয়ে বের হওয়া যাচ্ছে না, বা সবগুলো দরজা ওপেন না আর কি। একটা রুমে হয়তো 4টা দরজা থাকলে 2টা ওপেন আর 2টা ক্লোজ করে রাখা হয়েছে। তবে খুব সুন্দর করে সাজায় রাখা হয়েছে, আপনার ভেতরে ঢুকলে ভালো লাগতে বাধ্য। এবং পুরো জেলখানা জুড়ে বিভিন্ন বাংলা যে সঙ্গীতগুলা বাজানো হয়, তার মধ্যে একটা হচ্ছে যে একবার যেতে দে রে মা, ঘুরে আসি, বা বিভিন্ন মিউজিক আছে। আমি মিউজিকগুলা কপিরাইটের জন্য মিউজিকটা বন্ধ করে রাখতে হয়েছে আর কি। ওয়াও, এর আন্দোলনকারী ইয়া দেখা যাচ্ছে, সত্তা দেখা যাচ্ছে। একজন মহিলা, না দুজনই মহিলা, একজন পতাকা ধরে আছে। আর বিভিন্ন জনপ্রিয়, মানে অনেকগুলা জনপ্রিয় ব্যক্তিত্বদের কিছু সম্পর্কে কিছু লেখা আছে এখানে, ফটো ফ্রেমে বাধাই করা। ইচ্ছা হলে সুন্দর করে পড়ে আপনারা দেখতে পারেন। এই যে আমি একজন ব্যক্তিকে আর কি যতটা শর্ট টাইমে দেখাইতে পারলাম আর কি, সেটাই দেখাচ্ছি। আপনারা বিস্তারিত পজ করে পড়ে নিন। ইংলিশে লেখা আছে অবশ্য, বাংলা এখন করে দেওয়ার মতো এই ভিডিওর মধ্যে এতটা সময় পাবো না, তাই প্রত্যেকটা ব্যক্তিকে একটু করে দেখাই যাচ্ছি। আপনারা পজ করে করে তার সম্পর্কে পড়ে নিতে পারেন। ইতিহাসটা জানা জরুরি, সবার ক্ষেত্রে ইতিহাসটা জানা জরুরি। আর প্রত্যেকটা শিক্ষিত ব্যক্তির উচিত তার ইতিহাস, তার জন্মের আগের বা তাদের বংশধরদের যে বিভিন্ন ইতিহাস, কিভাবে তার দেশ স্বাধীন হলো, সার্বভৌম একটা দেশ পাইছে, এই সম্পর্কে ভালোভাবে জানা উচিত তাদের। আর তার জন্যেই এই আলিপুর জেল মিউজিয়াম, এখন এই জেল মিউজিয়ামে অবশ্যই আসা উচিত। যাদের হাতে একটু সময় পাবেন বা একটু সময় করতে পারবেন, তারা ঘুরে যাবেন এই আলিপুর জেলখানায় এসে। আমি এসে তো অনেক অভিজ্ঞতা নিয়েছি, এখানে অনেক কিছু পড়েছি। আর যেটা আছে চোখের সামনে ওরা দিয়ে রাখছে আর কি, তার ইতিহাস, যে জেলখানায় যে বন্দী ছিলেন তার ইতিহাস, তার সম্পর্কে বিভিন্ন কথা, তার উক্তি, এই জিনিসগুলো দেওয়া আছে। উপর থেকে নিচেই দেখা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে কিছু রেস্টুরেন্ট টাইপের, ছোটখাটো টং টাইপের বসে আছে বিভিন্ন স্ন্যাক্স নিয়ে। ওই স্ন্যাকগুলো খাওয়ার জন্যই আর কি ভেতরে ঢুকে আপনারা কিনে খাইতে পারেন। লোহার ব্যারিকেড দেওয়া, দেখেন আমি এইটা দিয়ে হচ্ছে একটা ভবন থেকে আরেকটা ভবনে যাচ্ছি আর কি। তো মাঝখানে হচ্ছে এই সিঁড়িটা নিচে থেকে আমি দেখিয়েছিলাম, সিঁড়ি বলছি কেন, এটা হচ্ছে একটা থেকে আর একটা পার্টিশন থেকে আর একটা পার্টিশনে যাওয়ার একটা ছোট্ট গলি মতো, খুব সুন্দর করে করছে। এই দেখেন, এরা কিন্তু অরিজিনাল গার্ড না, মানে হচ্ছে জাস্ট একটা রেপ্লিকা করে দেওয়া। ভারতের মুক্তি সংগ্রামে বাংলা কি জন্য আর পড়তে পারলাম না। তো যাক, কিছু দরজা আছে ঠেলে ঢুকতে, আর কিছু টেনে ঢুকতে হয়, এই জন্য কনফিউশনে আর কি, কোনটা ঠেলে ঢুকবো আর কোনটা টেনে ঢুকবো, মানে টেনে খুলবো আর কি দরজা। এখানে দেখতে অনেক মূর্তি, মানে অর্ধমূর্তি বানিয়ে রাখা হয়েছে বিখ্যাত ব্যক্তিদের। মানে জেলে একটা কথা কি, যে কোনো পলিটিশিয়ান
এমন পৃথিবীতে এমন কোনো পলিটিশিয়ান নেই যে জেলের ভাত খায়নি, আর জেলের ভাত যে না খাইছে সে নাকি সে বড় কোনো বিখ্যাত ব্যক্তি হইতে পারেনি। তো এটা কতটা সত্যি আমি জানি না, তবে এটা প্রায় বেশিরভাগ আন্দোলনকারী, বেশিরভাগ পলিটিশিয়ানদের ক্ষেত্রেই প্রযোজ্য। জেলের ভাত খাইতেই হয়েছে। আর আলিপুর জেল মিউজিয়ামটা পুরো ভারতের মধ্যে সবচাইতে বড় জেল মিউজিয়াম, জেল ছিল ব্রিটিশদের তৈরি। আর যেহেতু কলকাতা তখন ব্রিটিশদের একটা সময় হচ্ছে কলকাতা সারা ভারতীয় উপমহাদেশের রাজধানী ছিল, সেহেতু প্রচণ্ড বিখ্যাত একটা অঞ্চল, প্রচণ্ড বিখ্যাত শহর। এবং এখনো কলকাতা তার ঐতিহাসিক যে বা ন্যাচারাল বলতে পারেন, ন্যাচারাল যে তাদের স্ট্রাকচার, সেটা এখনো ধরে রাখার চেষ্টা করেছে। এই জিনিসটা খুব ভালো লাগছে। মানে ঢাকাতে যখন ঘুরি, ঢাকার পুরান ঢাকাতে যখন যাই, তখন দেখি পুরান ঢাকার বিল্ডিংগুলো দেখে মনে হয় যে না অনেক অনেক বছর ধরে পড়ে আছে। সেটা কিনা আধুনিক ঢাকাতে দেখা যায় না। কিন্তু কলকাতার সব জায়গায়, আধুনিক কলকাতায় এটা দেখা না গেলেও পুরাতন কলকাতা বা কলকাতার একটা সাইড বেশিরভাগই এরা ঐতিহ্যগুলো ধরে রেখেছে। ও রুমে দেখি এসি বসাইছে আর কি, ঠান্ডা রাখার জন্যে। বাহ, বেশ ঘাসগুলা খুব সুন্দর মাঠের মধ্যে। এই প্লেসগুলাতে মনে হয় ট্রেনিং বা বিভিন্ন আলোচনা সভা বসতো আর কি, অনেক মানুষ বসতো সেখানে, ভাষণ টাষণ কোনো বিশিষ্ট ব্যক্তি এসে ভাষণ দিত। বড় একটা খোলা ময়দান, অথবা ট্রেনিংই হোক বা যে কোনো ভাষণই হোক এখানে দেওয়া হতো আর কি, সেই জায়গাটা রাখা। ব্রিটিশদের যত গালিগালাজি করেন না কেন আপনি, একটা জিনিস মানতে হবে, ওদের ব্রেন অসম্ভব রকমের ভালো। আরও একটা ব্যাপার যে ওদের যে কাজগুলা তখন করছে, তারা এই কাজগুলা এখনো রয়ে গেছে। আমি কোন ভবন থেকে কোন ভবনে যাচ্ছি, মাঝে মাঝে গোলায় যাচ্ছে, একটা ভবনে 2 বা 3 বারও ঢুকেছি, আমার এটা মনে আছে। তো আশা করি আপনারা যখন যাবেন আপনি এই ভুলভুলাইয়ের মধ্যে পড়ে যাবেন। তবে ফার্স্ট টাইম গেলে হয়তো আপনার একটু লাগবে যে একই জায়গায় 2 বা 3 বারও ঢুকে পড়বেন। ওয়াও, লোহার একটা গেট। এখানে এসে ও মাই গড, বিভিন্ন ইতিহাস সম্পর্কে এখানে ভাষণ দিচ্ছিল আর কি, মানে মিউজিক আসতেছিল, সেই মিউজিকটা আমি অফ করে রেখেছি কপিরাইটের কারণে। তো এই মিউজিকটা আপনারা শুনতে পারবেন এই ঘরে ঢুকলে, এই কথাগুলো শুনতে পারবেন। 1908 সালের 31শে অগাস্ট বিভিন্ন ইতিহাস সম্পর্কে এখানে জ্ঞান দিচ্ছে, এই জ্ঞানগুলো নিতে পারবেন। ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে আপনাদের। সত্যি অসাধারণ একটা ফিলিংস হবে যখন আপনি আলিপুর জেল মিউজিয়ামে আসবেন। ওয়াও, একটা ফাঁসির দড়ি, মানে 2টা আর কি, কাদের কাদের দিয়েছে, কাদের কাদের কখন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, এই জিনিসগুলা খুব সুন্দর, এই ইতিহাসগুলো বর্ণনা করা হচ্ছে। আমিও সেই ইতিহাসের ছোট্ট একটা সাক্ষী হয়ে গেলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে জানি না, তবে যদি আপনি এখানে আসেন, ঘুরতে আসেন, আপনি একটা গ্রেট ডে পাইতে যাচ্ছেন, এটা গ্যারান্টি। আর বাংলাদেশ থেকে যারা আসবেন অবশ্যই সময় পাইলেই আপনি চলে আসবেন, এই ইতিহাসটা জেনে যাবেন, ভালো লাগবে। আর কলকাতা তো বলা হয় যে কলকাতা ইজ দ্য সিটি অফ জয়, আর বাংলায় বলা হয় যে তিলোত্তমা শহর কলকাতা। দরজাটা দিয়ে বের হয়ে যায়, এটা মোটা লোহার দরজা, বেশ ইজি আর কি, খুলতে কষ্ট হলো না। এটা কি বারীন্দ্র ঘোষ, উল্লাসকার ধর, কি যেন পড়তে পারলাম না। নিজের মধ্যে বিপ্লবী খুঁজুন। বাহ, দারুণ একটা কথা। সত্যি দেশ যখন বিপদে পড়ে বা স্বাধীনতার প্রয়োজন হয়, সংগ্রামের প্রয়োজন হয়, তখন নিজের মধ্যে নিজেকেই তৈরি করে নিতে হয় সেই সংগ্রামকে প্রতিহত করার জন্য, সেই সংগ্রামের সাথে টিকে থাকার জন্য। জীবনটা ঠিক এমনই। ভারতীয় উপমহাদেশে এই ব্রিটিশরা প্রচণ্ড কষ্ট দিয়ে, প্রচণ্ড অত্যাচারের মাধ্যমে আমাদেরকে শাসন করত। তারা উধাও হয়ে গেছে শুধুমাত্র আমাদের কিছু ফ্রিডম ফাইটারদের জন্য, কিছু বলবো না, অগণিত ফ্রিডম ফাইটার। আর তাদের সাথে ছিল সারা দেশবাসীর অকুণ্ঠ সমর্থন। এক একটা গ্যালারিতে যখন যাবেন এক এক ধরনের অনুভূতি আপনাকে দিবে, এক এক ধরনের ইতিহাস আপনি জানতে পারবেন।
নিজেকে বেশ গর্ববোধ করবেন নিজে নিজেই। দেখেন বিভিন্ন ফ্রিডম ফাইটারদের নাম লেখা আছে এখানে এবং তাদের বর্ণনা দিচ্ছে, মিউজিক বাজতেছে। এইসব গ্যালারিগুলোতে কিন্তু চারিপাশে প্রজেক্টর লাগানো এবং প্রজেক্টরগুলোতেই মোটামুটি এই স্ক্রিনে আপনাকে দেখাচ্ছে এবং বিভিন্ন বর্ণনা দিচ্ছে। বেশ দর্শনার্থী টানার জন্যে যত কিছু করা যায় সেগুলো এরা চেষ্টার কমতি রাখেনি। বিভিন্ন ফ্রিডম ফাইটারদের লেটার, চিঠি, হয়তো তাদেরকে কেউ চিঠি পাঠিয়েছে অথবা তারা হয়তো তাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোনদেরকে এই চিঠিগুলা প্রেরণ করার চেষ্টা করছে। এই জিনিসটা আমি বুঝলাম না, এটা কি দেওয়া আর কি, অনেক গামছা মতো দিয়ে টুপলা মতো করে বেঁধে রাখা এবং ঝুলায় রাখা। এটা সম্পর্কে ধারণাও পাইলাম না, কেউ ছিল না, আমি বলতেও পারলাম না যে এটা কি ঝুলিয়ে রাখা হবে, হয়তো কিছু একটা। তবে এটা ধারণা না পেয়ে আমার খুবই খারাপ লাগলো। একটু হাত দিয়ে শুয়ে দেখা যাক, নরম নরম লাগতেছে আর কি। ওয়াও, এটা তো দুলতেওছে। গাইড না থাকলে একটা ব্যাপার কি, আপনার ইতিহাসটাকে সম্পর্কে খুব ভালোভাবে জানা যায় না, মানে তারা বললে অনেক সহজ হয়ে যায় এবং ভালোও লাগে। এখানে যেহেতু গাইড নাই, তো তার জন্যেই আমি খুব বেশি কিছু জানতে পারিনি। তো যতটুকু জানলাম আর কি, নিজে পড়ে পড়ে, দেখে দেখে, খুঁজে খুঁজে, শুনে শুনে, সেই জ্ঞানটুকু। তবে আপনাদের কিছুই দিতে পারলাম না আর কি, চেষ্টা করেছিলাম দেওয়ার, তবে যেটুকু দিতে পারছি এটুকুই। আপনাকে হাত দেওয়া নিষেধ, তবে হাত তো দিয়েই ফেলেছি, নাড়াইও ফেলছে এবং নড়তেছে, মাফ করে দিও। আচ্ছা, সে যাই হোক। তো আপনাদের নিজে নিজে এসে এই প্রত্যেকটা জিনিস পড়ে পড়ে ঘুরতে হবে, আর হাতে সময় নিয়ে অবশ্যই আসতে হবে। আপনার 3-4 ঘন্টা তো এর মধ্যে কেটে যাবে এবং আপনি সময় কিভাবে কাটবে বুঝতেই পারবেন না। ফ্রিডম অ্যান্ড অ্যাওয়াকিং। আচ্ছা, আমার মতো আর একজন ব্যক্তি যে ঢুকলো, মানে লোকজন খুব কম পেলাম, কারণ হচ্ছে ছুটির দিন না এটা, তারপরে হচ্ছে একেবারে দুপুর টাইম, অতএব অবশ্য লোক তো কম হবেই। তবে অনেক মানুষ হয় এখানে শুনেছি, আর সবাই বলে এখানে যাওয়ার জন্য। প্রদর্শনী কক্ষ, ওয়ার্ড নম্বর 5, এটা তো ঘুরেই দেখলাম, এই যে কেবল ঘুরলাম, এখন তো বের হয়ে গেলাম। দেখুন কত সুন্দর করে জেলখানাটা সাজানো হয়েছে। ব্রিটিশদের যতই গালিগালাজ করি না কেন, এই জিনিসটা আসলে তারা ক্রিয়েটিভ, সত্যিই তারা ক্রিয়েটিভ, না হলে সারা পৃথিবী এভাবে শাসন করে যাইতে পারতো না। এই সিঁড়িতে দোতলায় যাওয়া যায়, তবে বন্ধ করে রেখেছে। নজরুল সেল, মানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনিও এই সেলে বন্দী ছিলেন। অবাক হইলেও সত্যি কথা, তার তো জন্ম ভারতেই, বর্ধমানে জন্ম, তো তার সম্পর্কে, তার ইতিহাস তো সবই জানেন, তো বাড়তি কিছু বলার দরকার নেই। তবে উনি এই সেলে একসময় বন্দী ছিলেন, তো সেলটা আমরা একটু ঘুরে দেখব। ভেতরে ঢুকে দেখি উপরে তো যাওয়ার সিঁড়ি আছে, তবে সিঁড়িটা বন্ধ করে রেখেছে। ওয়াও, এই যে দেখেন, স্পেশালি ওনাকে একেবারে সুন্দর একটা মূর্তি করে বসিয়ে রাখা হয়েছে, আর সামনে একটা পাত্রের উপর পানির উপর হচ্ছে ফুলগুলা দিয়ে ভাসতেছে, তাকে অর্পণ করা হয়েছে। অনেক সম্মান দেখানো হয়েছে, সত্যি এটা অসাধারণ। খুবই ভালো লাগলো যে ভারতেও বাংলাদেশিদের, শিল্পীদের এত গুণগান করা হয়। জাস্ট সামনে এসে একটা সেলফি না নিলে হয় না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছে এসে একটা সেলফি নিয়ে নিই। ভদ্রলোক বেঁচে থাকলে আমাকে নিতে দিতেন কিনা আমি জানি না, তবে তার বিনা অনুমতিতেই নিয়ে নিলাম আর কি। বেশ কিছু বই, তার বিখ্যাত বিখ্যাত বইগুলো এখানে আশেপাশে সাজিয়ে রেখেছে আর কি। বাহ, অনেক সম্মান দিয়েছে, তার জন্য আসলে ইন্ডিয়াকে ধন্যবাদ, কলকাতাকে ধন্যবাদ। আমি বের হয়ে গেছি, ভিডিওটা শেষ করে ফেলবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটাই কিন্তু শেষ পার্ট। ওয়াও, এটা তামা দিয়ে বানানো, দেখেন এটা গ্যালারি, অনেক সুন্দর। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবের জন্যই আমার চ্যানেলটা দিন দিন গ্রো করতেছে। আপনাদের দোয়া আশীর্বাদে আমরা চলতেছি। আর ইন্ডিয়া থেকে আমার চ্যানেল অনেক মানুষ দেখে, আর আপনাদেরকে সত্যি ইন্ডিয়ায় যারা আছেন, কলকাতায় যারা আছেন, অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্যে, আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করার জন্যে। আর বাংলাদেশিদের তো অবশ্যই, আমি যেহেতু বাংলাদেশি, ঢাকা থেকে আসছি বেড়াইতে কলকাতায়,
তো কলকাতার বিভিন্ন জায়গা দেখেছি, অনেক অনেক জায়গা ঘুরেছি, সব ভিডিওর মধ্যে দেখে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।